Hi everyone, welcome to Study Fact. আজকে আমরা অর্গানিক কেমিস্ট্রি ক্লাস 11 এর লেকচার 13 দেখব। আগের লেকচার অবধি কিন্তু আমরা অর্গানিক কেমিস্ট্রির অনেকটা কভার করে ফেলেছি। তার আইউপিএসসি নেম, অর্গানিক কম্পাউন্ডের আইউপিএসসি নেম, হাইব্রিডাইজেশন থেকে শুরু করে বেশ কয়েকটা এফেক্ট অর্থাৎ রেজোনেন্স শিখে ফেলেছি আমরা। রেজোনেন্সের আগে ইন্ডাকটিভ এফেক্ট, হাইপার কনজুগেশন, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা অলরেডি ডিটেলে শিখে ফেলেছি। এই সমস্ত জিনিসগুলো আমরা আগের লেকচারে পড়েছি। সংকরায়ন, কার্বনের যোজ্যতা, sp2, sp3 আর sp হাইব্রিডাইজেশন, ফাংশনাল গ্রুপ, কয়েকটা ফাংশনাল গ্রুপ আমরা দেখেছিলাম, ডবল বন্ড, ট্রিপল বন্ড, অ্যালকোহল, কার্বক্সিলিক অ্যাসিড, অ্যালডিহাইড, কিটোন, ইথার, এই সমস্ত জিনিসগুলো দেখেছি, কার্যকরী গ্রুপ এবং এদের নামকরণ কিভাবে করা হচ্ছে, সমস্ত জিনিসগুলো এগুলো আমরা দেখেছি। আর এইগুলোর ছাড়াও আমাদের শুধু একটা জিনিস এই নামকরণের মধ্যে বাকি আছে, সেটা হলো এস্টার কম্পাউন্ডের নামকরণ। এস্টার কম্পাউন্ডের নামকরণটা বলেছি আমি সবার শেষে বলবো। এস্টার কম্পাউন্ড গুলো কিরকম ভাবে নামকরণ হয়, এটার শেষ হলেই এস্টার নামকরণটা হয়ে গেলেই আমাদের আর কিছু জিনিস খুচরো অ্যাসিডিক প্রপার্টিজ আর বেসিক প্রপার্টিজ কয়েকটা এক্সাম্পল দিয়ে আমরা বুঝবো। সেগুলো ভীষণ ইম্পর্টেন্ট। সেগুলো অ্যাকচুয়ালি বেঞ্জিন রিং এর সাহায্যে, বেঞ্জিন রিং এর কোন কোন গ্রুপ থাকলে তার অ্যাসিডিক প্রপার্টি এবং বেসিক প্রপার্টি বাড়বে, এই কটা জিনিস আমাদের আর বাকি থাকবে। আজকে যে জিনিসগুলো পড়বো আজকের লেকচারে সেগুলো হলো এই SN1 SN2, এই SN1 SN2 রিঅ্যাকশন আমরা আজকে দেখবো। নেক্সট লেকচারে আমরা E1 E2 E1CB এই জিনিসপত্রগুলো পড়বো। আর লাস্ট যেগুলো বললাম, লাস্ট যেগুলো বাকি থাকবে সেগুলো হলো এস্টার কম্পাউন্ডের নামকরণ আর কয়েকটা অর্গানিকেরই কয়েকটা বেঞ্জিন রিং কে ইনক্লুড করে কয়েকটা জিনিসের অ্যাসিডিক প্রপার্টিজ আর বেসিক প্রপার্টিজ আমরা দেখবো। লাস্ট কয়েকটা জিনিস বাকি থাকবে, সেগুলো আমরা একদম শেষের লেকচারে দেখার চেষ্টা করব। আজকে যেগুলো আমরা পড়বো সেগুলো হলো এই SN1 আর SN2। তাহলে শুরু করা যাক আজকের লেকচার। আজকের লেকচারে তাহলে আমরা ফার্স্ট শুরু করব হলো SN1 SN2 দিয়ে। দেখো এই SN1 SN1 আর SN2 এগুলো হলো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। SN1 SN2 এদের রিঅ্যাকশন গুলো হলো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। সাবস্টিটিউশন রিঅ্যাকশন কি জিনিস সেটা আমরা পড়েছি। সাবস্টিটিউশন রিঅ্যাকশন আগের ক্লাসে আমরা ক্লাস 9 10 8 এগুলো আমরা পড়েছি। সাবস্টিটিউশন রিঅ্যাকশন অর্থাৎ কোনো একটা জিনিসকে প্রতিস্থাপন করবে অন্য একটা জিনিস, কোনো একটা অ্যাটমকে প্রতিস্থাপন করবে অন্য একটা জিনিস। তার মানে ধরো আমরা এখানে যদি এই টাইপের রিঅ্যাকশন নিই, কার্বনের সাথে ধরো আমরা এখন একটা এক্স নিচ্ছি, কার্বনের সাথে ধরো এখন আমরা একটা ক্লোরিন নিচ্ছি, এক্স এর জায়গায় ধরো একটা ক্লোরিন নিচ্ছি, এটা রিঅ্যাকশন করে তৈরি করবে CBr, এটা রিঅ্যাকশন করে তৈরি করবে CBr, অর্থাৎ ক্লোরিনটা এখানে প্রতিস্থাপিত হলো কি দিয়ে, ক্লোরিনটা এখানে প্রতিস্থাপিত হলো ব্রোমিন দিয়ে, ক্লোরিনটা এখানে প্রতিস্থাপিত হলো ব্রোমিন দিয়ে। এই যে জিনিসটা অর্থাৎ এই ক্লোরিনটা সাবস্টিটিউশন হলো কার দ্বারা, ব্রোমিন দ্বারা এখানে সাবস্টিটিউটেড হলো, তাই তো? ক্লোরিনটা বেরিয়ে গেল আর ঠিক ক্লোরিনের জায়গাতে ব্রোমিন এলো। তাহলে এই যে রিঅ্যাকশনটা দেখছি অর্গানিক কম্পাউন্ডে, এই যে রিঅ্যাকশনটা প্রতিস্থাপন হচ্ছে একটা পরমাণু অন্য একটা পরমাণু দিয়ে, এই যে এখানে প্রতিস্থাপন হচ্ছে, এই রিঅ্যাকশনটাকে আমরা বলবো প্রতিস্থাপন বিক্রিয়া। এবং এই বিক্রিয়াটা অর্গানিক কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা দু রকম দেখবো, একটা হলো SN1, একটা হলো SN2 টাইপ। বোঝা গেল? তাহলে এই যে SN1 এর 1, SN1 এর 1, এই SN1 এর 1 আর SN2 এর 2, এই দুটো জিনিস দিয়ে বোঝানো হয় মলিকিউলারিটি। SN1 আর SN2, এই SN1 এর এই যে 1 আর SN2 এর হচ্ছে এই 2, এই 1 আর 2 দিয়ে বোঝানো হয় হচ্ছে রিঅ্যাকশনের মলিকিউলারিটি। এবারে রিঅ্যাকশনের মলিকিউলারিটি মানে, রিঅ্যাকশনের মলিকিউলারিটি হলো কটা রিঅ্যাকট্যান্ট থেকে একটা প্রোডাক্ট তৈরি হচ্ছে, মানে প্রোডাক্ট তৈরির জন্য কটা রিঅ্যাকট্যান্ট কাজে লাগছে। বোঝা গেল? তাহলে এখানে SN2 তে যেহেতু বলা হচ্ছে যে মলিকিউলারিটি 2, তাহলে এখানে আমরা বলতে পারবো SN2 রিঅ্যাকশনে প্রোডাক্ট তৈরি করার জন্য দুটো রিঅ্যাকট্যান্ট মেইনলি কাজে লাগছে। SN2 এর রিঅ্যাকশনের ক্ষেত্রে যেহেতু মলিকিউলারিটি 2 বলা হচ্ছে, তাই এর ক্ষেত্রে প্রোডাক্ট তৈরির জন্য দুটো রিঅ্যাকট্যান্ট কাজে লাগছে। আর SN1 এর ক্ষেত্রে কি বলবো তাহলে? SN1 এর ক্ষেত্রে বলবো যে এখানে প্রোডাক্ট তৈরি করতে একটা রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশনই কাজে লাগছে। SN1 এর ক্ষেত্রে তাহলে এখানে একটা প্রোডাক্ট তৈরি করার জন্য এখানে একটা রিঅ্যাকট্যান্ট কাজে লাগছে। ঠিক আছে?
এবারে আমরা পার্থক্য বুঝবো আমরা, তাহলে এইটুকু গ্রুপ তাহলে হলো অ্যালকিল গ্রুপ, নিশ্চয়ই আমরা জানি এই অ্যালকিল গ্রুপটা এটা অ্যালকিল গ্রুপ। এই অ্যালকিল গ্রুপটা কোন অ্যালকেন থেকে আসছে? এই যে অ্যালকিল গ্রুপটা, এই অ্যালকিল গ্রুপটা কোন অ্যালকেন থেকে আসছে? এই অ্যালকিল গ্রুপটা আসছে নিশ্চয়ই মিথেন থেকে। এই অ্যালকিল গ্রুপটা অর্থাৎ মিথাইল অ্যালকিল গ্রুপটা নিশ্চয়ই আসছে মিথেন অ্যালকেন গ্রুপ থেকে। কারণ আমরা অ্যালকিল গ্রুপের কি ডেফিনেশন পড়েছি? অ্যালকিল গ্রুপের ডেফিনেশন পড়েছি যে একটা অ্যালকেন থেকে যখনই আমরা একটা হাইড্রোজেনকে বার করে দেবো, 4টে হাইড্রোজেন ছিল এখন 3টে হাইড্রোজেন হয়ে গেছে, 4টে হাইড্রোজেন থেকে যখনই আমরা একটা হাইড্রোজেন বার করে দেব তখনই সেটা হয়ে যাবে এই অ্যালকেনের অ্যালকিল। তাহলে এখানে এটা যেহেতু মিথেন আছে যেহেতু, তার মানে মিথেন থেকে একটা হাইড্রোজেনকে যেহেতু আমরা বার করেছি সেই কারণে এটা হয়ে গেল মিথাইল গ্রুপ। তাহলে এই মিথাইল ক্লোরাইড থেকে আমরা তৈরি করেছি এখানে মিথাইল ব্রোমাইড। তাহলে দেখো এখন যদি আমরা এটাকে 1 ডিগ্রি নেই, 2 ডিগ্রি নেই আর 3 ডিগ্রি নেই, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি ক্লোরিন, এখানেও ঠিক সেরকম ভাবে আমরা আলফা কার্বন বিটা কার্বন করেছিলাম। কি বলেছিলাম? যে সাবস্টিটিউশন যে কার্বনে লেগে থাকবে ঠিক তার পাশের কার্বনটাকে বলবো আলফা কার্বন, আলফা কার্বনের পাশের কার্বনটাকে বলবো বিটা কার্বন, বিটা কার্বনের পাশের কার্বনটাকে বলবো গামা কার্বন। যেমন আমরা এখানে যদি সি ডবল বন্ড সি এর ক্ষেত্রে যদি দেখি, আমরা সি ডবল বন্ড সি এর ক্ষেত্রে যদি দেখি তাহলে কোন কার্বনটাকে আমরা আলফা কার্বন বলবো কিন্তু এই কার্বনটাকে, কারণ সাবস্টিটিউশন হচ্ছে এটা। সি ডবল বন্ড সি হলো মেন সাবস্টিটিউশন বা মেন ফাংশনাল গ্রুপ। তাহলে সাবস্টিটিউশনের ঠিক পাশের কার্বনটা হলো আলফা কার্বন, কারণ এটা হচ্ছে টোটালটা একটা সাবস্টিটিউশন। তাহলে সাবস্টিটিউশনের পাশের কার্বনটা হলো আলফা কার্বনের পাশের কার্বনটা হলো বিটা। তাহলে এখন যদি এই কার্বনের সাথে একটা যদি অ্যাসিড গ্রুপ বা কিটোন গ্রুপ বা অ্যালকোহল গ্রুপ কিছু যদি লেগে থাকে, অ্যালকোহল গ্রুপ বা অ্যাসিড গ্রুপ বা কিটোন গ্রুপ যদি কোনো কিছু লেগে থাকে, আমি এটাকে ধরো একটা অ্যালডিহাইড গ্রুপ নিলাম, তাহলে অ্যালডিহাইড গ্রুপটা হলো ফাংশনাল গ্রুপ, অ্যালডিহাইড গ্রুপটা হলো মেইন ফাংশনাল গ্রুপ। অ্যালডিহাইড গ্রুপের ঠিক পাশের কার্বনটাকে আমরা বলবো আলফা কার্বন, তার পাশের কার্বনটা অর্থাৎ আলফা কার্বনের পাশের কার্বনটাকে বলবো বিটা কার্বন। ঠিক একইভাবে যদি আমরা এখানে নিই ধরো CH3, আমি এখানে হাইড্রোজেন গুলোকে এই দুটোতে বসাইনি, তোমরা তোমাদের যখন খাতাতে নোটস বানাবে তখন কিন্তু অবশ্যই কার্বনের চার্জ যোজ্যতা সম্পূর্ণ হতে হবে। তাহলে চার্জ যোজ্যতা সম্পূর্ণ করার জন্য আমাদের 4টে হাত করতে হবে, তাহলে বাকি হাতগুলো এখানে হাইড্রোজেন দিয়ে বানাতে হবে। তাহলে এখানে আমি যদি এখন লিখি CH3 CH2 CH3 CH2 Cl, বোঝা গেল? তাহলে এখন এখানে সাবস্টিটিউশন কোনটা? এখন কিন্তু এখানে সাবস্টিটিউশন হলো এই ক্লোরিনটা, তাহলে ক্লোরিনের ঠিক পাশের কার্বন, ক্লোরিনের সাবস্টিটিউশন যেটাতে লেগে আছে সাবস্টিটিউশনের ঠিক পাশের কার্বনটা, এখানে দেখো এই জিনিসগুলোর মধ্যে কি পাচ্ছিলাম? সাবস্টিটিউশনটাতে ইটসেলফ, সাবস্টিটিউশনটার মধ্যে রয়েছে কার্বন, সাবস্টিটিউশন গোটা ফাংশনাল গ্রুপটার মধ্যে রয়েছে কার্বন, তাই ফাংশনাল গ্রুপের পাশের কার্বনটাকে বলছি আলফা কার্বন, ফাংশনাল গ্রুপের ঠিক পাশের কার্বনটাকে বলছি আলফা কার্বন। এখানে তাহলে ফাংশনাল গ্রুপ কোনটা? এখানে ফাংশনাল গ্রুপ হলো ক্লোরিন, তাহলে ক্লোরিনের ঠিক পাশের কার্বনটাকে বলবো আমরা আলফা কার্বন, তার পাশের কার্বনটাকে বলবো বিটা কার্বন। তাহলে এখান থেকে আমরা এখন কি বললাম? আমরা যেহেতু নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন দেখছি, SN1 SN2 টাইপ রিঅ্যাকশন দেখছি, তাহলে এখন আমরা এই টাইপের রিঅ্যাকশন পড়বো। তাহলে এই টাইপের রিঅ্যাকশনের জন্য আমরা এখানে যে বৈশিষ্ট্যগুলো দেখবো সেই বৈশিষ্ট্যগুলোর মধ্যে আমাদের পার্থক্য বুঝতে হবে হলো 1 ডিগ্রি ক্লোরাইড বা 1 ডিগ্রি হ্যালাইড। এটা যেহেতু হ্যালোজেন, ক্লোরিনটা যেহেতু হ্যালোজেন, এটাকে আমরা যদি অল ওভার ইন জেনারেল ধরে নিই তাহলে এটা হবে X। হ্যালোজেন গুলোকে আমি যদি X দিয়ে প্রকাশ করি, সবকটা হ্যালোজেনকে যদি আমি এখানে X দিয়ে প্রকাশ করি তাহলে এটা হবে X, বোঝা গেল? তাহলে এখানে আমরা বলবো এখন বুঝবো সেটা হলো 1 ডিগ্রি হ্যালাইড, 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, কারণ এখানে আমরা বললাম মিথাইল ক্লোরাইড, তাহলে এটাই হলো অ্যালকিল হ্যালাইড। অ্যালকিল পার্টটা হচ্ছে মিথাইল
আর হ্যালাইড পার্টটা হলো ক্লোরাইড। যদি এখানে এই যে ব্রোমিন রয়েছে এটা তার মানে কি মিথাইল ব্রোমাইড, তাহলে অ্যালকিল পার্টটা হলো এই মিথাইল আর হ্যালাইড পার্টটা হলো এখানে ব্রোমাইড। তাহলে 1 ডিগ্রিতে যখন 1 ডিগ্রি মানে কি 1 ডিগ্রি মানে হলো যখন ব্রোমিনটা যে কার্বনের ব্রোমিনটা এখানে একটা কার্বনের সাথে লেগে আছে এবং সেই কার্বনটা ফার্দার আর কোনো কার্বনের সাথে এখানে লেগে নেই, ঠিক আছে। 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড মানে কি 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড মানে কি 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড মানে কি, মানে যে কার্বনটার সাথে এই হ্যালাইডটা লেগে আছে, যে কার্বনটার সাথে এই হ্যালাইডটা লেগে আছে সেটা ফার্দার আরো দুটো কার্বনের সাথে লেগে, তাহলে এই কার্বনটা হলো এখন তাহলে 2 ডিগ্রি কার্বন। যে অ্যালকিল হ্যালাইডটা যে কার্বনের সাথে লেগে সেই কার্বনটা ফার্দার আরো দুটো কার্বনের সাথে লেগে, তাহলে এই মাঝের এই কার্বনটা হলো তাহলে 2 ডিগ্রি কার্বন, মাঝের এই কার্বনটা হলো তাহলে 2 ডিগ্রি কার্বন, মাঝের এই কার্বনটা হলো তাহলে 2 ডিগ্রি কার্বন। বোঝা গেল? ঠিক সিমিলারলি 3 ডিগ্রি আমরা কিভাবে পাবো? 3 ডিগ্রি আমরা কিভাবে পাবো? 3 ডিগ্রি আমরা পাবো যে কার্বনটার সাথে হ্যালোজেন লেগে থাকবে, যে কার্বনটার সাথে হ্যালোজেন লেগে থাকবে সেটা ফার্দার আরো 3টে কার্বনের সাথে বন্ড করে থাকবে। হ্যালোজেন এলিমেন্টটা যে কার্বনের সাথে লেগে থাকবে সেটা ফার্দার আরো 3টে কার্বনের সাথে লেগে থাকবে, সেটা ফার্দার আরো 3টে কার্বনের সাথে লেগে থাকবে। বোঝা গেল? তাহলে এইটা হলো 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, এটা গেল তাহলে 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড কেন? মানে হ্যালাইডটা যে কার্বনের সাথে লেগে আছে, তাহলে এই কার্বনটা হলো এখানে 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। হ্যালাইডটা যে কার্বনের সাথে লেগে আছে সেটা ফার্দার 3টে কার্বনের সাথে বন্ড করা। এখানে হ্যালাইডটা যে কার্বনের সাথে লেগে আছে সেটা ফার্দার দুটো কার্বনের সাথে বন্ড করা, তাহলে এটা হলো 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। আর এখানে তাহলে হ্যালাইডটা কার্বনের সাথে শুধু এই কার্বনটা কোনো আর এক্সট্রা, এখানে কার্বনটা এখানে এক্সট্রা আর একটা কার্বনের সাথে যদি বন্ড করে থাকে তাহলে এটা হলো 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। বোঝা গেল? তাহলে এখানে আমরা যে জিনিসটা পড়বো সেটা হলো পার্থক্য, যেটা বুঝবো সেটা 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে কিভাবে হবে SN1 আর SN2, 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে কিভাবে রিঅ্যাকশন করবে SN1 SN2, আর 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে কিভাবে হবে SN1 আর SN2। বোঝা গেল? তাহলে এখানে সাবস্ট্রেট আমরা কিভাবে বুঝবো? তাহলে 1 ডিগ্রি 2 ডিগ্রি আর 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড এর মাধ্যমে। বোঝা গেল? ওকে, আচ্ছা এবারে দেখো আমরা ফার্স্ট পড়বো হলো SN1 টাইপ। দেখো এখানে আমরা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন পড়ার আগে এখানে আগে আমরা জেনে নেব যে নিউক্লিওফাইল কি আর ইলেকট্রোফাইল কি। নিউক্লিওফাইল কি আর ইলেকট্রোফাইল কি আমরা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন পড়ার আগে এটাকে জেনে নেব। দেখো ইলেকট্রোফাইল হলো যার কাছে পজিটিভ চার্জ রয়েছে, ইলেকট্রোফাইল হলো যারা পজিটিভ চার্জ যুক্ত। আর নিউক্লিওফাইল হলো কারা? নিউক্লিওফাইল হলো যারা নেগেটিভ চার্জ যুক্ত বা যাদের কাছে লোন পেয়ার রয়েছে তারা হলো নিউক্লিওফাইল। তার মানে একটা নিউক্লিওফাইলের কাছে যেহেতু ইলেকট্রন সমৃদ্ধ, অর্থাৎ নিউক্লিওফাইলের কাছে হয় নেগেটিভ চার্জ আছে বা লোন পেয়ার আছে। নিউক্লিওফাইলের কাছে যেহেতু লোন পেয়ার বা নেগেটিভ চার্জ আছে মানে তার কাছে ইলেকট্রনের ঘনত্ব বেশি। তাহলে একটা ইলেকট্রনের সমৃদ্ধ জিনিস নিশ্চয়ই কাকে অ্যাটাক করবে? একটা ইলেকট্রন যেখানে ডেফিসিয়েন্ট তাকে অ্যাটাক করবে, মানে একটা প্লাস চার্জকে অ্যাটাক করবে। বোঝা গেল? একটা মাইনাস চার্জ সবসময় প্লাস চার্জকে অ্যাটাক করবে, অর্থাৎ একটা নিউক্লিওফাইল যার কাছে ইলেকট্রনের ঘনত্ব বেশি সে কোথায় গিয়ে অ্যাটাক করবে? যেখানে ইলেকট্রনের ঘনত্ব কম সেখানে গিয়ে অ্যাটাক করবে। নিউক্লিওফাইলের কাছে যেহেতু ইলেকট্রনের ঘনত্ব বেশি সেই কারণে নিউক্লিওফাইল অ্যাটাক করবে একটা কম ঘনত্বের জিনিসকে, কম ইলেকট্রনের ঘনত্বের জিনিসকে। বোঝা গেল? ঠিক তার উল্টোটা হবে ইলেকট্রোফাইলের ক্ষেত্রে। তাহলে ইলেকট্রোফাইলের কাছে যেহেতু ইলেকট্রনের ঘনত্ব কম রয়েছে অর্থাৎ ইলেকট্রনের ঘাটতি রয়েছে,
ইলেকট্রোফাইলের কাছে যেহেতু ইলেকট্রনের ঘাটতি রয়েছে বা ইলেকট্রন যেহেতু ডেফিসিয়েন্ট, তাহলে ইলেকট্রোফাইল কাকে অ্যাটাক করবে? ইলেকট্রোফাইলটা অ্যাটাক করবে এমন একটা জিনিসকে যার কাছে ইলেকট্রন বেশি পরিমাণে রয়েছে, তাই তো? মানে এখানে প্লাস চার্জ মাইনাস চার্জকে অ্যাটাক করবে। ইলেকট্রোফাইলের ক্ষেত্রে প্লাস চার্জ মাইনাস চার্জকে অ্যাটাক করবে, আর নিউক্লিওফাইলের ক্ষেত্রে ঠিক উল্টোটা, নিউক্লিওফাইলের ক্ষেত্রে হবে মাইনাস চার্জ প্লাস চার্জকে অ্যাটাক করবে। ইলেকট্রোফাইলের ক্ষেত্রে দেখো, যেসব বিকারক ইলেকট্রন ঘাটতি সম্পন্ন বা ইলেকট্রন ডেফিসিয়েন্ট এবং যারা ইলেকট্রন সমৃদ্ধ অণু বা আয়ন থেকে ইলেকট্রন জোড় গ্রহণ করে, ইলেকট্রন সমৃদ্ধ অণু থেকে ইলেকট্রন জোড় গ্রহণ করে সমযোজী বন্ধনে আবদ্ধ হয়, তাদেরকে ইলেকট্রোফাইল বলে। মনে রাখবে, ইলেকট্রোফাইল বন্ধন তৈরি করবে সমযোজী বন্ধন, নিউক্লিওফাইলও বন্ধন তৈরি করবে কিন্তু সমযোজী বন্ধন। তাহলে একটা ইলেকট্রোফাইল কাকে অ্যাটাক করবে? একটা ইলেকট্রোফাইল অ্যাটাক করবে যার কাছে ইলেকট্রনের ঘনত্ব বেশি, যেটা হলো ইলেকট্রন সমৃদ্ধ অণু, তাকে গিয়ে ইলেকট্রোফাইল অ্যাটাক করবে। নিউক্লিওফাইল কি? নিউক্লিওফাইল হলো যেসব বিকারক ইলেকট্রন সমৃদ্ধ এবং যারা ইলেকট্রন ঘাটতি সম্পন্ন অণু বা ক্যাটায়নকে ইলেকট্রন জোড় দান করে তার সঙ্গে সমযোজী বন্ধনে আবদ্ধ হয়, তাকে বলা হয় নিউক্লিওফাইল। তাহলে নিউক্লিওফাইল অ্যাটাক করবে একটা কার্বো ক্যাটায়নকে, নিউক্লিওফাইল অ্যাটাক করবে একটা কার্বো ক্যাটায়নকে, কারণ নিউক্লিওফাইলের কাছে নেগেটিভ চার্জ রয়েছে বা লোন পেয়ার রয়েছে, অর্থাৎ ইলেকট্রনের আধিক্য বেশি নিউক্লিওফাইলের কাছে। তাই কার্বোক্যাটায়নের কাছে যেহেতু ইলেকট্রনের ঘনত্ব কম, তাই নিউক্লিওফাইলটা এই কার্বোক্যাটায়নকে অ্যাটাক করবে। কিন্তু ইলেকট্রোফাইলের কাছে দেখো, ইলেকট্রোফাইল যেহেতু প্লাস চার্জওয়ালা, সেই কারণে ইলেকট্রোফাইলটা অ্যাটাক করবে একটা কার্বো অ্যানায়নকে, ইলেকট্রোফাইলের কাছে যেহেতু ইলেকট্রনের ঘাটতি রয়েছে, সেই কারণে ইলেকট্রোফাইলটা যাবে যার কাছে ইলেকট্রনের ঘনত্ব বেশি। তাহলে কার্বোক্যাটায়ন গুলো হলো ইলেকট্রোফাইল আর কার্বো অ্যানায়ন গুলো হলো নিউক্লিওফাইল। কার্বোক্যাটায়ন গুলো হলো ইলেকট্রোফাইল আর কার্বো অ্যানায়ন গুলো হলো নিউক্লিওফাইল। বোঝা গেল? নেগেটিভ চার্জ বা লোন পেয়ার যাদের কাছে রয়েছে তারা হলো নিউক্লিওফাইল, পজিটিভ চার্জ যাদের কাছে রয়েছে তারা হলো ইলেকট্রোফাইল। ঠিক আছে? তাহলে এবারে দেখো, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন যে রিঅ্যাকশন আমরা এখন পড়বো, সেখানে কিন্তু একটা নিউক্লিওফাইল এসে অ্যাটাক করবে। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনে একটা নিউক্লিওফাইল এসে অ্যাটাক করবে কাকে? একটা কার্বন সেন্টারকে যার কাছে ইলেকট্রনের ঘনত্ব কম রয়েছে। একটা কার্বন সেন্টারকে এসে নিউক্লিওফাইলটা অ্যাটাক করবে যার কাছে ইলেকট্রনের ঘাটতি রয়েছে, অর্থাৎ যে কার্বনটা কার্বোক্যাটায়ন তৈরি করতে পারবে সেই সেন্টারে এসে নিউক্লিওফাইলটা অ্যাটাক করবে। সেই কারণে বলা হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, অর্থাৎ নিউক্লিওফাইল প্রতিস্থাপন বিক্রিয়া, যেখানে নিউক্লিওফাইলটা এসে কার্বন সেন্টারে অ্যাটাক করবে যে কার্বনটার হলো একটু ইলেকট্রনের ঘনত্ব কম রয়েছে। বোঝা গেল? নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনের তাহলে মেইন বেসিসই এটা, যে নিউক্লিওফাইলটা এসে একটা কার্বন সেন্টারে অ্যাটাক করে যে কার্বন সেন্টারটা হলো ইলেকট্রনের ঘাটতি রয়েছে যে কার্বন সেন্টারে। আচ্ছা, এবারে দেখো আমরা এখানে ফার্স্ট করব হলো SN1 রিঅ্যাকশন। এখানে আমরা SN1 রিঅ্যাকশন। দেখো, SN1 রিঅ্যাকশন আর SN2 রিঅ্যাকশনকে আমরা সাইমালটেনিয়াসলি বুঝবো। SN1 রিঅ্যাকশনের জন্য আমি সাবস্ট্রেটটাকে আঁকছি এটা। SN1 রিঅ্যাকশনের জন্য সাবস্ট্রেটটাকে আঁকছি 3 ডিগ্রি সাবস্ট্রেট। SN1 এর জন্য আমি সাবস্ট্রেটটাকে আঁকছি, এটা হচ্ছে ফার্স্ট SN1 করছি আমি, হ্যাঁ ফার্স্ট এটা করছি এখানে SN1, আর এদিকে হবে SN2, এদিকে হবে SN2। আমরা কার্বোক্যাটায়নের স্টেবিলিটি পড়ে এসেছি, অলরেডি কিন্তু পড়ে এসেছি। কার্বোক্যাটায়নের স্টেবিলিটির ক্রম আমরা কি পড়েছিলাম? কার্বোক্যাটায়নের স্টেবিলিটির ক্রম আমরা পড়েছিলাম 3 ডিগ্রি, গ্রেটার দেন 2 ডিগ্রি, গ্রেটার দেন 1 ডিগ্রি,
তাই তো? কার্বোক্যাটনের সব থেকে বেশি স্টেবল কাকে বলেছিলাম? কার্বোক্যাটনের সব থেকে বেশি স্টেবল বলেছিলাম 3 ডিগ্রিকে। আচ্ছা, যারা আগের লেকচার গুলোকে দেখোনি তারা কিন্তু এই কার্বোক্যাটনের মধ্যে কেন 3 ডিগ্রির স্টেবিলিটি বেশি হচ্ছে সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে না। এখান থেকে কিন্তু তাহলে তোমাদের বোঝা সম্ভব না। আমি কিন্তু অলরেডি কার্বোক্যাটন কার্বো অ্যানায়ন আগের লেকচারে আমি ডিটেলে বুঝিয়ে এসেছি যে কেন 3 ডিগ্রি কার্বোক্যাটনের স্টেবিলিটি বেশি হয়, 2 ডিগ্রির একটু কম হয়, আর 1 ডিগ্রি কার্বোক্যাটনের ক্ষেত্রে তাহলে স্টেবিলিটি সব থেকে কম হয়। বুঝা গেল? আর SN2 এর ক্ষেত্রে যে সাবস্ট্রেটটা আমি আঁকবো, SN2 এর ক্ষেত্রে আমি সাবস্ট্রেটটা আঁকবো দেখো 1 ডিগ্রি। এখানে আমি এটা আঁকলাম 3 ডিগ্রি, এটাকে আমি আঁকলাম SN1 টার আমি আঁকলাম কিন্তু 3 ডিগ্রি। কিন্তু SN2 টার ক্ষেত্রে আমি সাবস্ট্রেট লিখবো কিন্তু SN2 টার ক্ষেত্রে আমি সাবস্ট্রেট আঁকবো কিন্তু 1 ডিগ্রি, 1 ডিগ্রি। ঠিক আছে? SN1 টাকে মনে রাখবে আমি কি বললাম? SN1 টা মনে রাখবে, SN1 হলো ওয়ান স্টেপ প্রসেস রিঅ্যাকশন। SN1 হলো ওয়ান স্টেপ প্রসেস, SN1 হলো টু স্টেপ প্রসেস, SN1 হলো টু স্টেপ প্রসেস এবং মলিকিউলারিটি হলো 1। SN1 হলো টু স্টেপ প্রসেস এবং মলিকিউলারিটি বা আণবিকতা হলো 1। মলিকিউলারিটি হলো 1। বোঝা গেল? মলিকিউলারিটি হলো SN1 এর ক্ষেত্রে 1, কিন্তু SN2 এর ক্ষেত্রে দেখো, SN2 এর ক্ষেত্রে কিন্তু এখানে এটা হলো ওয়ান স্টেপ প্রসেস। SN2 হলো কিন্তু ওয়ান স্টেপ প্রসেস, কিন্তু এর ক্ষেত্রে মলিকিউলারিটি হলো 2। SN2 এর ক্ষেত্রে কিন্তু মলিকিউলারিটি হলো 2। SN2 এর ক্ষেত্রে মলিকিউলারিটি, তাহলে আমি কি বলেছিলাম? এই ওপরের সংখ্যাগুলো মলিকিউলারিটিকে বোঝায়, অর্থাৎ কটা রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন কাজে লাগবে। তাহলে এখানে দুটোর যেহেতু মলিকিউলারিটি 2, তাহলে এখান থেকে আমরা বুঝবো দুটো জিনিসের দুটো রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন এখানে কাজে লাগবে। কিন্তু SN1 এর ক্ষেত্রে শুধুমাত্র একটা রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশনই কাজে লাগবে। আচ্ছা, এখানে তাহলে রিঅ্যাকশনটা কি হবে? এরপরে এখানে নিউক্লিওফাইল এসে অ্যাটাক করবে, নিউক্লিওফাইলটা এসে এখানে অ্যাটাক করবে। নিউক্লিওফাইলের কাছে আমরা ধরে নিচ্ছি নিউক্লিওফাইলের কাছে এখানে নেগেটিভ চার্জ রয়েছে, এখানেও নিউক্লিওফাইল এসে অ্যাটাক করবে, তাহলে নিউক্লিওফাইল অ্যাটাক করে কি হবে? এই যেহেতু আমরা প্রতিস্থাপন বিক্রিয়া করছি, রিপ্লেসমেন্ট হয়ে যাবে, প্রতিস্থাপন হয়ে যাবে, অর্থাৎ এক্সটা বেরিয়ে গিয়ে এক্স এর জায়গায় চলে আসবে নিউক্লিওফাইল। এই এক্সটা প্রতিস্থাপিত হয়ে যাবে নিউক্লিওফাইল দিয়ে, তাই তো? আমরা প্রতিস্থাপন বিক্রিয়া করছি, তাহলে একটার জায়গায় একটা চলে আসবে। এই যে CH3 এখন এখানে চলে আসবে নিউক্লিওফাইলটা, CH3 এখন চলে আসবে এখানটায় নিউক্লিওফাইলটা। তাহলে এক্স বেরিয়ে গেল, ঠিক এখানেও সিমিলারলি তাই পাবো, এখানেও আমাদের এক্সটা বেরিয়ে যাবে, এখানেও এক্সটা বেরিয়ে যাবে, তাই এখানে আমরা পেয়ে যাচ্ছি এখন নিউক্লিওফাইল, CH3 আর এখানে একটা। বোঝা গেল? তাহলে এখানে কি হলো? এখানে হচ্ছে এক্স যেটা নিয়েছি, এই এক্সটা রিপ্লেসড হলো। এই এক্সটা রিপ্লেসমেন্ট হলো কাকে দিয়ে? এই এক্সটা রিপ্লেসমেন্ট করলো একটা নিউক্লিওফাইল। বোঝা গেল? এর পরের কেসে কি হবে দেখো, এখানে কেন তাহলে মলিকিউলারিটি 1 হচ্ছে আর এখানে কেন মলিকিউলারিটি 2 হচ্ছে? দেখো এখানে আমরা পাচ্ছি রিঅ্যাকট্যান্ট কটা পাচ্ছি দেখো, দুটো রিঅ্যাকশনের ক্ষেত্রে কিন্তু রিঅ্যাকট্যান্ট পাচ্ছি আমরা দুটো, একটা হলো এই সাবস্ট্রেটটা আর একটা হলো নিউক্লিওফাইলটা, অর্থাৎ বিক্রিয়ক মানে কারা রিঅ্যাকশনটাকে স্টার্ট করছে তাদেরকেই তো আমরা বিক্রিয়ক বলি। বিক্রিয়াজাত পদার্থ বা পদার্থ কোনটা? এটা বিক্রিয়াজাত পদার্থ হচ্ছে এটা।
কিন্তু দুটোর ক্ষেত্রেই দেখো আমরা বিক্রিয়ক বা রিঅ্যাক্ট্যান্ট পাচ্ছি কিন্তু দুটো, এই সাবস্ট্রেট আর এই নিউক্লিওফাইল, এই সাবস্ট্রেট আর এই নিউক্লিওফাইল। কিন্তু দেখো SN2 এর ক্ষেত্রে এই রেটটা, SN2 এর ক্ষেত্রে রিঅ্যাকশনের এই রেটটা ডিপেন্ড হয় হচ্ছে এই দুটোর কনসেন্ট্রেশনের ওপর। SN2 এর ক্ষেত্রে কেন মলিকিউলারিটি 2? কারণ এদের ক্ষেত্রে এই দুটোর কনসেন্ট্রেশনের উপরই নির্ভর করছে রিঅ্যাকশনটা, অর্থাৎ দুটো রিঅ্যাক্ট্যান্টেরই কনসেন্ট্রেশনের ওপর এখানে নির্ভর করছে, দুটো রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশনের ওপরই বিক্রিয়ার রেট নির্ভর করছে। সেই কারণে হলো মলিকিউলারিটি 2, কারণ এখানে দুটো রিঅ্যাক্ট্যান্টেরই কনসেন্ট্রেশন কাজে লাগছে, দুটো রিঅ্যাক্ট্যান্টেরই কনসেন্ট্রেশন নির্ভর করছে এই পুরো রিঅ্যাকশনটার জন্য। সেই কারণে মলিকিউলারিটি 2, অর্থাৎ দুটো রিঅ্যাক্ট্যান্ট পাচ্ছি, একটা সাবস্ট্রেটটাও পাচ্ছি আর একটা নিউক্লিওফাইলটারও কনসেন্ট্রেশন পাচ্ছি। সাবস্ট্রেটের কনসেন্ট্রেশনের উপরও এই রিঅ্যাকশনটা নির্ভরশীল, আবার এই নিউক্লিওফাইলের কনসেন্ট্রেশনের উপরও এই রিঅ্যাকশনটা নির্ভরশীল। বোঝা গেল? সেই কারণে এর মলিকিউলারিটি কিন্তু 2 হলো SN2 এর ক্ষেত্রে। কিন্তু SN1 এর ক্ষেত্রে জিনিসটা শুধুমাত্র এই রিঅ্যাক্ট্যান্টের উপর নির্ভরশীল। SN1 এর ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র এই রিঅ্যাক্ট্যান্টটার উপরে নির্ভরশীল। SN2 এর ক্ষেত্রে নিউক্লিওফাইল এবং সাবস্ট্রেট দুটোর ক্ষেত্রেই নির্ভরশীল। SN2 এর ক্ষেত্রে সাবস্ট্রেট আর নিউক্লিওফাইল দুটোর উপরে নির্ভরশীল, কিন্তু SN1 এর ক্ষেত্রে শুধুমাত্র সাবস্ট্রেটটার উপরই নির্ভরশীল। SN1 এর ক্ষেত্রে রিঅ্যাকশন রেট কিন্তু শুধুমাত্র সাবস্ট্রেটটার উপরই নির্ভরশীল, এখানে নিউক্লিওফাইলের কনসেন্ট্রেশন কোনো কাজে আসছে না। যেহেতু শুধুমাত্র সাবস্ট্রেটের উপরে নির্ভরশীল, তাই SN1 রিঅ্যাকশনের মলিকিউলারিটি হলো 1। তাই SN1 রিঅ্যাকশনের মলিকিউলারিটি হলো 1, যেহেতু শুধুমাত্র সাবস্ট্রেটের কনসেন্ট্রেশনের উপরই SN1 রিঅ্যাকশনটা নির্ভর করছে। বোঝা গেল? ওকে, আচ্ছা, তাহলে এখান থেকে দেখো কি পড়লাম, SN1 এর এই ওপরকার একটা দিয়ে তাহলে বোঝায় মলিকিউলারিটি, মানে কটা রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন মেন কাজে লাগছে। বোঝা গেল? SN1 এ হলো একটা রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন, অর্থাৎ সাবস্ট্রেটের কনসেন্ট্রেশনটাই লাগছে, নিউক্লিওফাইলের কনসেন্ট্রেশনের উপর এটা নির্ভরশীল নয়। আর SN2 এর ক্ষেত্রে দেখো যেহেতু 2 রয়েছে, তার মানে এটা দুটো রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশনের উপরই নির্ভরশীল, অর্থাৎ সাবস্ট্রেট এবং নিউক্লিওফাইল দুজনের উপরই নির্ভরশীল। বোঝা গেল? কিন্তু এখন দেখো আমি কি বলেছি, SN1 হলো 2 স্টেপ প্রসেস আর SN2 হলো 1 স্টেপ প্রসেস। তাহলে উল্টো স্টেপের জন্য কিন্তু উল্টো, SN1 এর জন্য 2 স্টেপ, SN2 এর জন্য 1 স্টেপ প্রসেস, অর্থাৎ এখানে রিঅ্যাকশনটা দুটো স্টেপে হবে, এখানে রিঅ্যাকশনটা একটা স্টেপে হবে। বোঝা গেল? SN1 এর প্রসেসটা যায় হচ্ছে, শুনবে খুব ভালো করে, SN1 এর প্রসেস যায় কিন্তু থ্রু দা ফরমেশন অফ SN1 এর যে প্রসেসটা যায়, SN1 এর প্রসেস যায় কিন্তু থ্রু দা ফরমেশন অফ কার্বোক্যাটায়ন। SN1 এ কিন্তু রিঅ্যাকশন যাবে কার্বোক্যাটায়ন ফরমেশনের মাধ্যমে, কিন্তু SN2 তে কিন্তু কোনো কার্বোক্যাটায়ন ফরমেশন হবে না। SN2 এর ক্ষেত্রে কিন্তু নো কার্বোক্যাটায়ন, SN2 এর ক্ষেত্রে কিন্তু নো কার্বোক্যাটায়ন ফরমেশন, নো কার্বোক্যাটায়ন ফরমেশন, নো কার্বোক্যাটায়ন, নো কার্বোক্যাটায়ন। কিন্তু SN1 এর ক্ষেত্রে কিন্তু কার্বোক্যাটায়ন ফরমেশন হবে। SN1 এর ক্ষেত্রে পুরোপুরি কার্বোক্যাটায়ন ফরমেশন হবে। তাহলে ফার্স্ট স্টেপ হলো, SN1 এর ক্ষেত্রে যে পড়ছি আমরা 2 স্টেপ রিঅ্যাকশন, তাহলে ফার্স্ট স্টেপের রিঅ্যাকশনটা হলো কার্বোক্যাটায়ন তৈরি হবে। ফার্স্ট স্টেপে কার্বোক্যাটায়ন তৈরি হবে কিভাবে? এই যে Xটা নিশ্চয়ই হ্যালোজেন এলিমেন্ট যার ইলেকট্রোনেগেটিভিটি কার্বনের থেকে বেশি। Xটা যদি হ্যালোজেন এলিমেন্ট হয় তাহলে X এর ইলেকট্রোনেগেটিভিটি কার্বনের থেকে বেশি, তাহলে Xটা কি হিসাবে বেরিয়ে যাবে? Xটা বেরিয়ে যাবে কিন্তু X মাইনাস হিসেবে, Xটা বেরিয়ে যাবে X মাইনাস হিসেবে। তাই কার্বনের মাথায় প্রথমে ডেল্টা প্লাস, তারপরে ডেল্টা, এখানে ডেল্টা প্লাস থেকে প্লাস চার্জ তৈরি হবে।
এক্স এর যেহেতু ইলেকট্রোনেগেটিভিটি বেশি কার্বনের থেকে, সেই কারণে যার মাথায় ইলেকট্রোনেগেটিভিটি বেশি তার মাথায় নেগেটিভ চার্জ বসে, আর যার কাছে ইলেকট্রনের ঘনত্ব কম তার মাথায় প্লাস চার্জ বসে। তাই কার্বনটার মাথায় এখানে কিন্তু ক্যাটায়নটা তৈরি হবে যখন এক্সটা পুরোপুরি বেরিয়ে যাবে। এই বন্ডটা ব্রেক করে যখন এক্সটা পুরোপুরি বেরিয়ে যাবে, কি হিসাবে? এক্সটা বেরোবে এক্স মাইনাস হিসেবে, এক্সটা বেরোবে এক্স মাইনাস হিসেবে। এক্স মাইনাস হিসেবে কেন বেরোবে? কারণ এক্স এর তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাহলে যার তড়িৎ ঋণাত্মকতা বেশি হয় সেই হচ্ছে ইলেকট্রনকে নিজের দিকে টানে, সে এই সমযোজী বন্ধনের ইলেকট্রন জোড়কে নিজের দিকে টানে। তাহলে এক্স এখানে ইলেকট্রন জোড়কে নিজের দিকে টেনে নিয়েছে সবটা, সেই কারণে এক্স মাইনাস হয়ে গেছে। আর এই বন্ধনটা পুরোপুরি ভেঙে যাওয়ার ফলে এখানে ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স এতটাই বেড়ে গেছে, তাই বন্ধনটা ব্রেক করে গেছে। ব্রেক করার জন্য কার্বনের কাছে এটা ফাইনালি প্লাস তৈরি হয়ে গেছে, প্লাস চার্জ তৈরি হয়ে গেছে, অর্থাৎ কার্বোক্যাটায়ন তৈরি হয়ে গেছে। বোঝা গেল? তাহলে SN1 রিঅ্যাকশন যেহেতু টু স্টেপ প্রসেস, তাহলে ফার্স্ট স্টেপে তৈরি হবে কার্বোক্যাটায়ন। ফার্স্ট স্টেপে তৈরি হবে কার্বোক্যাটায়ন, যেখানে এই বন্ডটা ভেঙে এক্স মাইনাস বেরিয়ে যাবে। ফার্স্ট স্টেপে তৈরি হবে কার্বোক্যাটায়ন, তাহলে কার্বোক্যাটায়ন তৈরি হলো সি প্লাস। ফার্স্ট স্টেপে তৈরি হলো কার্বোক্যাটায়ন। কার্বোক্যাটায়নটা কিভাবে তৈরি হবে? কার্বোক্যাটায়নটা এই এক্স মাইনাসটা বেরিয়ে গিয়ে তৈরি হবে। তাহলে এই হলো CH3। বোঝা গেল? তাহলে দেখো SN1 রিঅ্যাকশনটা পড়ানোর শুরুতেই আমি কার্বোক্যাটায়নের স্টেবিলিটির কথা বলেছিলাম। SN1 রিঅ্যাকশন শুরু করার আগে আমি কার্বোক্যাটায়নের স্টেবিলিটি বলেছিলাম। কার্বোক্যাটায়নের স্টেবিলিটি কেন বেশি হয়, 3 ডিগ্রির কেন বেশি হয়, এগুলো কিন্তু ডিটেল আলোচনা আমি আগের লেকচারগুলোতে করে এসেছি। তাহলে দেখো SN1 রিঅ্যাকশন তখনই ভালো হবে যখন এই কার্বোক্যাটায়নটা যত ইজিলি ফর্ম হতে পারবে। SN1 রিঅ্যাকশনটা তখনই ভালো হবে যখন এই কার্বোক্যাটায়নটা ভীষণ ইজিলি ফর্মেশন হতে পারবে। তাহলে কার্বোক্যাটায়ন, তাহলে রিঅ্যাকশন সবার ক্ষেত্রে ভালো হবে কোথায়? SN1 রিঅ্যাকশন কার ক্ষেত্রে সবথেকে ভালো হবে? যেখানে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হবে। যেখানে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হবে সেখানে SN1 রিঅ্যাকশন সবথেকে ভালো হবে। 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন যেখানে হবে সেখানে একটু কম ভালো SN1 হবে। 1 ডিগ্রি কার্বোক্যাটায়নের ক্ষেত্রে কিন্তু SN1 রিঅ্যাকশন ভালো হবে না। 1 ডিগ্রি কার্বোক্যাটায়নের ক্ষেত্রে SN1 রিঅ্যাকশন কিন্তু ভালো হবে না। তাহলে 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের মধ্যে SN1 রিঅ্যাকশন হবে সবথেকে ভালো। কারণ SN1 রিঅ্যাকশন যেহেতু তৈরি হয় কার্বোক্যাটায়নের মাধ্যমে, কার্বোক্যাটায়ন তৈরি হওয়াটা হলো প্রথম স্টেপ, তাই কার্বোক্যাটায়নের স্টেবিলিটি যত বৃদ্ধি পাবে তত SN1 রিঅ্যাকশনের রেটও বৃদ্ধি পাবে এবং তত ভালোভাবে SN1 রিঅ্যাকশনটা হতে পারবে। তাহলে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি বৃদ্ধি পাবে যখন সেটা হবে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন বা 3 ডিগ্রি টারশিয়ারি কার্বোক্যাটায়ন। তাই টারশিয়ারি কার্বোক্যাটায়নের জন্য SN1 রিঅ্যাকশন হবে সবথেকে ভালো। বোঝা গেল? তাহলে আবারও আরেকবার বলে দিই এখানে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি কেন বাড়ছে। কারণ কার্বোক্যাটায়নের কার্বনের মাথার উপর যেহেতু প্লাস চার্জ আছে, তাহলে প্লাস চার্জটা এখন আকর্ষণ করবে নেগেটিভ চার্জকে। প্লাস চার্জটা তাহলে আকর্ষণ করবে এখন ইলেকট্রনের ঘনত্বকে। তাহলে এই যে অ্যালকিল গ্রুপ, দেখো এখানে 3টে অ্যালকিল গ্রুপ রয়েছে, এই 3টে অ্যালকিল গ্রুপ কি করবে? প্লাস আই এফেক্টের মাধ্যমে এই কার্বন সেন্টারটাকে ইলেকট্রন দান করবে। প্লাস আই এফেক্টের মাধ্যমে এই কার্বন সেন্টারটাকে ইলেকট্রন দান করবে। সেই কারণে এই কার্বন সেন্টারটা আরো বেশি স্টেবল হবে। তাহলে ইলেকট্রন ডোনেটিং পাওয়ার যত লেগে থাকবে এই প্লাস চার্জের সাথে, প্লাস চার্জের এই কার্বনের সাথে যত ইলেকট্রন ডোনেটিং পাওয়ার লেগে থাকবে, যারা ইলেকট্রন ডোনেট করতে পারবে এই কার্বনটাকে, সেই ক্যাটায়নটা তত বেশি স্টেবল হবে। আবার হাইপার কনজুগেশন, দেখো এগুলো সবকটা আলফা কার্বন। কারণ কি বলেছিলাম? প্লাস চার্জ যে কার্বনের সাথে লেগে থাকবে, প্লাস চার্জটা যে কার্বনের সাথে লেগে থাকবে ঠিক তার পাশের কার্বনগুলো হলো আলফা কার্বন। তাহলে এখানে 3টে আলফা কার্বন পেয়েছো, তাহলে 3টে আলফা কার্বনে আমরা টোটাল 9খানা আলফা হাইড্রোজেন পাচ্ছি।
9খানা আলফা হাইড্রোজেন পাচ্ছি, সেই কারণে হাইপার কনজুগেশন এখানে 9টা আলফা হাইড্রোজেনের জন্য হবে। তাহলে সেই কারণে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন হয়ে যাচ্ছে বেশি স্টেবল। তুমি যদি 2 ডিগ্রি দেখো, 2 ডিগ্রির ক্ষেত্রে তুমি কটা পাবে আলফা হাইড্রোজেন? 2 ডিগ্রির ক্ষেত্রে কিন্তু তুমি পাবে 6টা আলফা হাইড্রোজেন। 2 ডিগ্রির ক্ষেত্রে তুমি 6টা আলফা হাইড্রোজেন পাবে। তাহলে সেই ক্ষেত্রে তোমাদের স্টেবিলিটি তাহলে কিছুটা কমলো 3 ডিগ্রির থেকে। তাই 2 ডিগ্রির ক্ষেত্রে স্টেবিলিটি কিছুটা কমলো 3 ডিগ্রির থেকে। 3 ডিগ্রিতে শুধুমাত্র 3 ডিগ্রিতে তোমরা 9খানা আলফা হাইড্রোজেন পাচ্ছ হাইপার কনজুগেশনের জন্য, কিন্তু 2 ডিগ্রির ক্ষেত্রে তোমরা 6টা আলফা হাইড্রোজেন পাচ্ছ হাইপার কনজুগেশনের জন্য। এই হাইড্রোজেনটা কিন্তু আলফা হাইড্রোজেন নয়। এই হাইড্রোজেনটা আলফা হাইড্রোজেন নয়, কারণ আলফা হাইড্রোজেন কাদের বলেছি? প্লাস চার্জ যে কার্বনের সাথে লেগে থাকবে তার পাশের কার্বনগুলোকে বলবো আলফা কার্বন, এবং আলফা কার্বনের সাথে যে হাইড্রোজেনগুলো লেগে থাকবে সেগুলোকে বলবো আলফা হাইড্রোজেন। তাহলে এখানে 6টা আলফা হাইড্রোজেনের জন্য হাইপার কনজুগেশন হচ্ছে, আর এখানে অ্যালকিল গ্রুপের প্লাস আই এফেক্ট শুধুমাত্র দুটো অ্যালকিল গ্রুপ থেকে আসছে। কিন্তু 3 ডিগ্রির ক্ষেত্রে দেখো অ্যালকিল গ্রুপ 3টে রয়েছে, সেই কারণে 3টে থেকে প্লাস আই এফেক্টের মাধ্যমে ইলেকট্রন যাচ্ছে এই কার্বনটার দিকে, এই প্লাস চার্জওয়ালা কার্বনটার দিকে। কিন্তু এখানে দুটো কার্বন থেকেই, জাস্ট অ্যালকিল গ্রুপের দুটো কার্বন থেকেই ইলেকট্রন আসছে এই প্লাস চার্জওয়ালা কার্বনটার থেকে। তাই 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের স্টেবিলিটি 2 ডিগ্রি কার্বোক্যাটায়নের থেকে অবশ্যই বেশি। SN1 রিঅ্যাকশন যেহেতু কার্বোক্যাটায়ন ফর্মেশনের মধ্যে দিয়ে যায়, তাই SN1 রিঅ্যাকশনের স্টেবিলিটি বাড়বে যখন 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হবে। বোঝা গেল? নেক্সট স্টেপে করবে কি? নেক্সট স্টেপে নিউক্লিওফাইলটা এসে অ্যাটাক করবে এই প্লাস চার্জটাকে। নেক্সট স্টেপে নিউক্লিওফাইলটা এসে দুটো স্টেপ বলেছি, তাহলে ফার্স্ট স্টেপে তৈরি হলো কার্বোক্যাটায়ন, আর শেষের স্টেপে নিউক্লিওফাইলটা অ্যাটাক করে প্রোডাক্ট তৈরি করে ফেলবে। অর্থাৎ SN1 রিঅ্যাকশনে প্রথমে তৈরি হবে কার্বোক্যাটায়ন, দ্বিতীয় স্টেপে নিউক্লিওফাইলটা এই কার্বোক্যাটায়নটাকে অ্যাটাক করবে, নিউক্লিওফাইলটা এসে এই কার্বোক্যাটায়নের এই কার্বনটাকে অ্যাটাক করে এখানে নিউক্লিওফাইলের সাথে সমযোজী বন্ধন তৈরি হয়ে যাবে। এই যে কার্বনের সাথে নিউক্লিওফাইলের সমযোজী বন্ধন তৈরি হয়ে গেছে। বোঝা গেল? কার্বোক্যাটায়ন এই কার্বনটাতে তৈরি হয়েছিল, এই যে এই কার্বনটাতে কার্বোক্যাটায়ন তৈরি হয়েছিল, নিউক্লিওফাইল এসে কোথায় অ্যাটাক করবে? যেখানে ইলেকট্রনের ঘনত্ব কম, যেখানে প্লাস চার্জ, অর্থাৎ এখানে প্লাস চার্জ আছে মানে নিউক্লিওফাইলটা এসে এখানে অ্যাটাক করবে, ফলে এখানে কার্বন নিউক্লিওফাইলের বন্ধন তৈরি হয়ে যাবে, সমযোজী বন্ধন তৈরি হয়ে যাবে। তাহলে ফার্স্ট স্টেপ হলো কি? ফার্স্ট স্টেপ হলো কার্বোক্যাটায়ন তৈরি, এবং সেকেন্ড স্টেপ হলো নিউক্লিওফাইলের অ্যাটাক। এটা কাদের জন্য? এটা হলো SN1 রিঅ্যাকশনের জন্য। বোঝা গেল? সেই কারণে আমরা বলছি SN1 হলো 2 স্টেপ প্রসেস। সেই কারণে বললাম SN1 হলো 2 স্টেপ প্রসেস। এবার যদি আমরা দেখি SN2 রিঅ্যাকশন, তোমরা এখানে এটা স্ক্রিনশট তোলার হলে তুলে নাও। এরপর আমরা SN2 তে যাব, SN2 তে যাব আমরা, তোমরা স্ক্রিনশট তোলার হলে তুলে নাও। এরপর আমরা SN2 তে যাব। এরপর আমরা যদি SN2 তে যাই, SN2 আমরা আঁকাটা কিভাবে এঁকেছিলাম? SN2 এর আঁকাটা এঁকেছিলাম হচ্ছে 1 ডিগ্রিকে নিয়ে CH3, আচ্ছা দাঁড়াও এখানে আমি আঁকাটাকে মাঝখানে আঁকি, CH3X, এটা হলো কি 1 ডিগ্রি, 1 ডিগ্রি কার্বোক্যাট, 1 ডিগ্রি, এটা হলো 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। এখানে SN2 যেহেতু করছি, SN2 এর ক্ষেত্রে কিন্তু কোনো কার্বোক্যাটায়ন ফর্মেশন হবে না, নো কার্বোক্যাটায়ন। SN2 এর ক্ষেত্রে কিন্তু নো কার্বোক্যাটায়ন। তাই তো আমরা এটা পড়লাম আগের স্লাইডটাতেই বললাম যে SN2 তে কোনো কার্বোক্যাটায়নের ফর্মেশন হবে না, এবং SN2 হলো এক স্টেপ প্রসেস। SN2 হলো one step process, তার মানে one step তাহলে কি করে হবে? one stepটা হবে কি করে? তার মানে ভালো করে শুনবে, simultaneously X ব্রেক করবে, এবং ব্যাক সাইড অ্যাটাক করবে নিউক্লিওফাইলটা। অর্থাৎ X যেদিকে রয়েছে ঠিক তার বিপরীত সাইড থেকে কার্বনকে অ্যাটাক করবে নিউক্লিওফাইলটা। দেখো X রয়েছে রাইট সাইডে রয়েছে, নিউক্লিওফাইলটা কিন্তু অ্যাটাক করলো ব্যাক সাইড থেকে।
এক্স যেহেতু রাইট সাইডে রয়েছে, নিউক্লিওফাইলটা কিন্তু অ্যাটাক করলো ব্যাক সাইড থেকে, এবং প্রোডাক্টটাও কিন্তু তাহলে তৈরি হবে এই দিক থেকে। এই নিউক্লিওফাইল প্রোডাক্ট যেটা তৈরি হলো নিউক্লিওফাইল সাথে CH3, নিউক্লিওফাইল সাথে CH3, বোঝা গেল? তার মানে এক্স যেদিকে রয়েছে ঠিক তার বিপরীত দিক থেকে নিউক্লিওফাইলটা এসে অ্যাটাক করলো, বোঝা গেল? কিন্তু যেহেতু SN1 এর ক্ষেত্রে আমরা কার্বোক্যাটায়নের থ্রু দিয়ে পড়েছি, SN1 এর ক্ষেত্রে যেহেতু কার্বোক্যাটায়নের ফর্মেশন দিয়ে যায়, তাহলে কার্বোক্যাটায়নের যে কোনো দিক থেকে নিউক্লিওফাইল অ্যাটাক করতে পারে। SN1 রিঅ্যাকশনের ক্ষেত্রে যেহেতু কার্বোক্যাটায়নের মাধ্যমে রিঅ্যাকশন হয়েছে, কার্বোক্যাটায়ন তৈরির মাধ্যমে রিঅ্যাকশন হয়েছে, তাই নিউক্লিওফাইল কিন্তু কার্বোক্যাটায়নের যে কোনো দিক থেকে অ্যাটাক করতে পারে। কিন্তু SN2 এর ক্ষেত্রে নিউক্লিওফাইল ব্যাক সাইড অ্যাটাক করবে, অর্থাৎ এখানে এক্স যেটা ভাঙবে সেটা যেদিকে থাকবে ঠিক তার বিপরীত দিক থেকে নিউক্লিওফাইল এসে অ্যাটাক করবে, বোঝা গেল? এবার এই যে সাইমালটেনিয়াস অ্যাটাক এবং মেকিং এবং ব্রেকিং হচ্ছে, মেকিং মানে কার্বনের সাথে নিউক্লিওফাইলের বন্ড তৈরি হচ্ছে, আর ব্রেকিং মানে কার্বনের সাথে এক্স এর বন্ডটা ব্রেক করছে। এই যে কার্বনের সাথে নিউক্লিওফাইলের বন্ডটা তৈরি হয়েছে, মেকিং হলো, আর কার্বনের সাথে এক্সটা এখানে ব্রেক করছে, বোঝা গেল? তাহলে এইখানে এইটা হলো ট্রানজিশন স্টেট, এখানে এই স্টেটটা হলো ট্রানজিশন স্টেট। দেখো ট্রানজিশন স্টেটে কিন্তু একমাত্র এই ক্ষেত্রে কিন্তু কার্বনের অলমোস্ট 5টা হাত হয়ে যায়। এই ট্রানজিশন স্টেটেই কিন্তু অলমোস্ট কার্বনের 5টা হাত হয়ে যায়। দেখো এখানে আমি কিভাবে আঁকছি, হাতটাকে কিন্তু এখানে আমরা সলিড বন্ডে করছি না, এটা হলো এক্স। দেখো কার্বনের সাথে এক্স এর এই বন্ডটা আমি অনেকটা বাড়িয়ে লিখেছি, আর এখানে তাহলে এক্স যেদিকে থাকবে তার বিপরীত দিক থেকে কে অ্যাটাক করবে? তার বিপরীত দিক থেকে অ্যাটাক করবে হচ্ছে নিউক্লিওফাইলটা, তাই তো? দেখো নিউক্লিওফাইলটা এসে এখানে অ্যাটাক করেছে, কিন্তু আমি এখানে কি করলাম দেখো, কার্বনের সাথে এক্স এর লেন্থটা দেখো কত বড়, কার্বনের সাথে এক্স এর এই বন্ড লেন্থটা কতটা বড়, কিন্তু কার্বনের সাথে নিউক্লিওফাইলের বন্ড লেন্থটা কিন্তু আমি এখানে ছোট এঁকেছি। কার্বনের সাথে নিউক্লিওফাইলের এই বন্ডটা আমি এখানে ছোট করে এঁকেছি। তাহলে এখানে দেখো নিউক্লিওফাইলটা যেহেতু ব্যাক সাইড থেকে অ্যাটাক করছে, এবং কার্বনের সাথে এখন নিউক্লিওফাইলের বন্ডটা তৈরি হবে, তো এই যে আলটিমেটলি নিউক্লিওফাইলের সাথে কার্বনের বন্ডটা হবে, তার মানে অবশ্যই নিউক্লিওফাইলের সাথে কার্বনের বন্ডটা স্ট্রং হবে। তাহলে বন্ধন যখন স্ট্রং হবে তখন আমি কি বলেছি, বন্ড লেন্থটা আস্তে আস্তে ছোট হয়ে যায়। যখন কোনো বন্ধন তৈরি হয় তখন বন্ধনটা যত ছোট হবে তত সেই বন্ডটা শক্তিশালী হবে। তাহলে কার্বনের সাথে যেহেতু নিউক্লিওফাইলের বন্ডটা তৈরি হচ্ছে, সেই কারণে কার্বনের সাথে নিউক্লিওফাইলটা আরো বন্ড ছোট হবে, অর্থাৎ নিউক্লিওফাইলটা কার্বনের দিকে সরবে, নিউক্লিওফাইলটা কার্বনের দিকে সরবে। এবং যেহেতু এক্সটা বেরিয়ে যাচ্ছে, এই এক্সটা যেহেতু বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ কার্বনের সাথে এক্স এর লেন্থ যত বৃদ্ধি পাবে তত আলটিমেটলি একটা টাইমে গিয়ে এক্সটা ভেঙে বেরিয়ে যাবে। তাহলে এক্সটা কি হচ্ছে, কার্বন থেকে দূরে সরে যাচ্ছে, আর নিউক্লিওফাইলটা কি হচ্ছে, কার্বনের কাছে এসে বন্ধন তৈরি করছে, আর এক্সটা কার্বন থেকে দূরে বেরিয়ে গিয়ে বন্ধনটাকে ভেঙে ফেলছে, বোঝা গেল? তাহলে দেখো এই পজিশনের ক্ষেত্রে কিন্তু আলটিমেটলি কার্বনের অলমোস্ট 5টা হাত হয়ে যাচ্ছে, কিন্তু কার্বন কখনো 5টা হাত করে না। যেহেতু কার্বন 5টা হাত হয়ে যাচ্ছে, সেই কারণে এখানে একটা স্টেরিক ক্রাউডিং আসছে। ক্রাউডিং মানে এখানে লোকজন যদি বেড়ে যায়, মানে কার্বনের অ্যাকচুয়াল 4টে লোক থাকার কথা, কার্বনের কাছে 4খানা লোক থাকার কথা, তাই তো? মানে 4টে হাত হওয়ার কথা, কিন্তু এখানে হচ্ছে কার্বনের 5টা হাত। তার মানে এখানে কি লোকজনের সংখ্যা বেড়ে যাচ্ছে, তো একই জায়গা একইর মধ্যে ধরো একটা ঘর রয়েছে, সেই ঘরটার মধ্যে ম্যাক্সিমাম 4জন লোক ঠিকঠাক করে থাকতে পারে, বা একটা গাড়ির মধ্যে 4টেই সিট আছে, 4টে লোক ঠিক মতো করে বসতে পারে। কিন্তু যদি এখন জোর জবরদস্তি করে যদি সেখানে এখন আমরা 5টা লোককে ঢোকাই, তাহলে নিশ্চয়ই সেখানে খুব গাদাগাদি হবে, গাড়িটার মধ্যে নিশ্চয়ই খুব গাদাগাদি হবে, লোকজন হয়তো একটা লোক ঠিক করে বসতেই পারবে না, তাই না? 4জনের সিট ছিল, এখন যদি জোর জবরদস্তি করে 5জনকে ধরাই,
তাহলে হয় একজন পড়ে যাবে, নয় ঠিকঠাক করে কেউ বসতে পারবে না। তাহলে এই যে জিনিসটা হলো, মানে 4 জনের জায়গায় 5 জন বসছে। 4 জনের জায়গায় 5 জন কখন ঠিক করে বসতে পারবে? যদি সেই 5 জনই হয় খুব রোগা রোগা, 5 জনই হয় যদি খুব ছোট ছোট আকারের বা খুব ছোট রোগা রোগা টাইপের লোকজন হলে তবে কোনো রকমে 4 জনের জায়গায় 5 জন অ্যাডজাস্ট করে বসতে পারবে, তাই না? কিন্তু যদি 5 জনই হয় খুব বড় বড়, 5 জনই হয় খুব মোটা মোটা, তাহলে কি 4 জনের জায়গায় 5 জন বসতে পারবে? নিশ্চয়ই বসতে পারবে না। তাহলে গাড়িতে 4টে সিট ছিল, এখন 5টা লোক এসছে বসতে, তাহলে 5 জন যদি বাচ্চা মানুষ হয়, যদি খুব রোগা হয়, তাহলে কিন্তু 4 জনের জায়গায় 5 জন অ্যাডজাস্ট করে বসে পড়তে পারবে। কিন্তু 5 জনে যদি অনেক বড় জন হয়, তাদের যদি চেহারা ভালো হয়, তাহলে কিন্তু তারা সেই 4টে জায়গাতে বসতে কিন্তু পারবে না। সেই কারণেই দেখো এখানে যেহেতু 4টের জায়গায় 5টা হাত তৈরি হচ্ছে এই কিছুক্ষণ সময়ের জন্য, তাই এই সাবস্টিটিউশন গুলো, এই জিনিসগুলো যত আকারে ছোট হবে তত এই রিয়াকশনটা ভালোভাবে হতে পারবে। তাহলে এই পুরো স্টেপটা হলো ওয়ান স্টেপ প্রসেস কোনটা দিয়ে যায়? এই ট্রানজিশন স্টেপটা দিয়ে যায়, যেখানে কার্বনের সাথে নিউক্লিওফাইলের মেকিং, বন্ড মেকিং, এবং কার্বনের সাথে এই এক্স এর বন্ড ব্রেকিং, এবং ব্রেকিং সাইমালটেনিয়াসলি হচ্ছে। নিউক্লিওফাইলের সাথে বন্ডটা তৈরি হবে আর কার্বনের সাথে এক্স এর বন্ডটা ভেঙে যাবে। এবং যেহেতু এই ইনস্ট্যান্সে যেহেতু 5টা বন্ড তৈরি হচ্ছে, তাই কার্বনের এই সাবস্টিটিউশন গুলো যত ছোট হবে, অর্থাৎ যে বন্ধনগুলো ভাঙছে না, দেখো কার্বনের সাথে হাইড্রোজেনের এই 3টে বন্ধন কিন্তু কোনো এখানে পরিবর্তন এখানে হচ্ছে না, এই 3টে বন্ধনের কিন্তু কোনো রকম কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে এই 3টে বন্ধনের এই সাবস্টিটিউশন যত আকারে ছোট হবে তত রিয়াকশন কিন্তু ভালো হবে। এই কারণে আমরা বলেছিলাম 1 ডিগ্রির ক্ষেত্রে, 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে SN2 রিয়াকশন হয় সব থেকে ভালো। কারণ 3 ডিগ্রিতে গিয়ে এটা কি হয়ে যাবে? 3 ডিগ্রিতে গিয়ে এটা হয়ে যাবে আরো আকারে বড়। এটা 3 ডিগ্রির ক্ষেত্রে যদি আমরা নিই, 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা স্ট্রাকচার আরো বড় বড় হয়ে যাবে। কারণ আমরা জানি হাইড্রোজেনের স্ট্রাকচার হয় সব থেকে ছোট, এখানে হাইড্রোজেনের স্ট্রাকচার হয় সব থেকে ছোট, অর্থাৎ হাইড্রোজেনের স্ট্রাকচার হলো অনেক ছোট কার থেকে? হাইড্রোজেনের স্ট্রাকচার অনেক ছোট এই CH3 থেকে। বোঝা গেল? এই যে এখানে যেহেতু হাইড্রোজেনের সাইজ এখানে ছোট সবার থেকে, তাই জন্য এই 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে রিয়াকশনটা হবে সব থেকে স্পিডে। বোঝা গেল? আর এখানে যেই তুমি একটা করে এখানে অ্যালকিল বাড়িয়ে দেবে, মিথাইল গ্রুপ যেই তুমি বাড়িয়ে দেবে, তখনই কিন্তু রিয়াকশনটা স্লো হয়ে যাবে, SN2 রিয়াকশন স্লো হয়ে যাবে। কারণ এখানে এই যে CH3 সাইজ গুলো বেড়ে যাচ্ছে বলে নিউক্লিওফাইলটা কিন্তু ব্যাক সাইড থেকে অ্যাটাক করতে অসুবিধা বোধ করবে। কারণ নিউক্লিওফাইলটাকে তো এই পিছনে পুরো 180 ডিগ্রি ঘুরে তবে কার্বনকে অ্যাটাক করতে পারবে, তাই না? পুরোপুরি 180 ডিগ্রি ঘুরতে হবে তাকে, পুরো ব্যাক সাইডে যেতে হবে, এই এক্স এর পুরো 180 ডিগ্রিতে যেতে হবে। এই যে এক্স এর সাথে পুরো 180 ডিগ্রি কোণে যেতে হবে নিউক্লিওফাইলকে, তবে নিউক্লিওফাইলটার সাথে কার্বনের বন্ধন তৈরি হবে। তাহলে এদের যদি সাইজ বড় হয়, তাহলে কিন্তু নিউক্লিওফাইলটা এত সহজে এই 180 ডিগ্রি কোণে যেতে পারবে না। ঠিক আবারও যেহেতু 5টা করে হাত এই ইনস্ট্যান্সে তৈরি হচ্ছে, তাহলে এদের সাইজ যত ছোট হবে তত রিয়াকশন ভালো হবে, SN2 রিয়াকশন ভালো হবে। তাই 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড কিন্তু এই ক্ষেত্রে ভীষণ স্লো রিয়াকশন করবে, SN2 রিয়াকশন। তাহলে SN1 এর ক্ষেত্রে কি দেখলাম? যেহেতু কার্বোক্যাটায়নের ফরমেশনের মাধ্যম দিয়ে যায়, তাহলে SN1 তৈরি করবে কারা সব থেকে ভালো? 3 ডিগ্রি। SN1 করবে সব থেকে ভালো হলো, SN1 করবে ভালো সব থেকে 3 ডিগ্রি। SN1 করবে হচ্ছে সব থেকে ভালো 3 ডিগ্রি। SN1 করবে 3 ডিগ্রি, গ্রেটার দেন 2 ডিগ্রি, গ্রেটার দেন 2 ডিগ্রি, গ্রেটার দেন 1 ডিগ্রি। SN1 এর ক্ষেত্রে 1 ডিগ্রি করবে সব থেকে স্লো রিয়াকশন, SN1 এর ক্ষেত্রে 1 ডিগ্রি করবে সব থেকে স্লো রিয়াকশন। কিন্তু SN2 এর ক্ষেত্রে সব থেকে ভালো রিয়াকশন কে করবে?
SN2 এর ক্ষেত্রে সব থেকে ভালো রিয়াকশন করবে কিন্তু ঠিক এর উল্টোটা, অর্থাৎ 1 ডিগ্রি করবে সব থেকে ভালো, তারপরে করবে 2 ডিগ্রি, আর সব থেকে স্লো রিয়াকশন করবে এখানে 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। বোঝা গেল? আর যেহেতু দেখো এই পজিশনটার ক্ষেত্রে নিউক্লিওফাইল আর এক্স দুজনেই প্রেজেন্ট আছে, যেহেতু এই পজিশনের ক্ষেত্রে নিউক্লিওফাইল আর এক্স দুজনেই প্রেজেন্ট আছে, সেই কারণে SN2 এর মলিকিউলারিটি হলো 2, অর্থাৎ নিউক্লিওফাইলের কনসেন্ট্রেশনের উপর নির্ভরশীল, এক্স এর কনসেন্ট্রেশনের উপরও নির্ভরশীল SN2 এর ক্ষেত্রে, কারণ এই পজিশনটাতে দেখো দুজনই প্রেজেন্ট আছে। কিন্তু SN1 এর ক্ষেত্রে যেহেতু মেন ফর্মেশন হলো কার্বোক্যাটায়ন, সেই কারণে SN1 শুধুমাত্র কার্বোক্যাটায়নের কনসেন্ট্রেশনের উপর নির্ভরশীল, নিউক্লিওফাইলের কনসেন্ট্রেশনের উপর কিন্তু SN1 নির্ভরশীল নয়। SN2 নিউক্লিওফাইল আর এক্স দুজনের ক্ষেত্রেই নির্ভরশীল। বোঝা গেল? তাহলে এই হলো SN1 আর SN2 রিয়াকশনের যাবতীয় আলোচনা, এর বেশি কিন্তু তোমাদের আর নেই। এরপরে বাকি ডিটেইলড আলোচনা কিন্তু তোমাদের ক্লাস 12 এ আছে। এই দেখো এখানে এই সমস্ত জিনিসগুলো কিন্তু আঁকা আছে। বিক্রিয়ার হার SN2 এর ক্ষেত্রে দেখো সাবস্ট্রেটের কনসেন্ট্রেশনের উপর নির্ভরশীল, আবার নিউক্লিওফাইলের কনসেন্ট্রেশনের উপরও নির্ভরশীল। এই সমস্ত জিনিসগুলো তোমরা পড়বে, বইতে এই সমস্ত জিনিসগুলো লেখা আছে। এই জিনিসগুলো পড়লেই SN1 এর ক্ষেত্রে দেখো টারশিয়ারি কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে, ফার্স্ট রিয়াকশন কার্বোক্যাটায়নের। এখানে দেখো SN1 এর ক্ষেত্রে শুধুমাত্র সাবস্ট্রেটের কনসেন্ট্রেশনের উপরই নির্ভরশীল। বোঝা গেল? তাহলে এই জিনিসগুলো পড়লেই কিন্তু আমি এতক্ষণ যা যা বললাম সেই জিনিসটা কিন্তু তোমরা বুঝতে পেরে যাবে। বোঝা গেল? SN1 আর SN2 এর ক্ষেত্রে দেখো মিথাইলের দিকে অর্থাৎ 1 ডিগ্রির দিকে SN2 এর সম্ভাবনা বাড়ে, SN1 এর সম্ভাবনা কমে। তোমরা যত টারশিয়ারির দিকে যাবে তত SN2 এর সম্ভাবনা কমবে, SN1 এর সম্ভাবনা বাড়বে। বোঝা গেল? এই জিনিসগুলো আমি সব বললাম। এইখানগুলো ভীষণ ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো পড়া। তোমরা এখান থেকে স্ক্রিনশট তোলার হলে পুরো জিনিসগুলোকে স্ক্রিনশট তুলে নেবে যেভাবে আমি বললাম। তাহলে আজকের লেকচার আমি এখানেই শেষ করছি। SN1 আর SN2 আলোচনা করলাম। নেক্সট লেকচারে আমরা বাকি রিঅ্যাকশন টাইপগুলো আলোচনা করব। তোমরা আমাদের স্টাডি ফ্যাক্ট অ্যাপটিকে ইনস্টল করো যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন ইজিলি পেয়ে যাও। Thank you so much for watching. Stay updated with us. Have a great day.